মা ছেলের সম্পর্ককে অটুট রাখতে এবার গলায় দড়ি দেওয়ার সিদ্ধান্ত নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ওর দেবী মায়ের কাছে হাঁটু গেড়ে বসে মাথা ভর্তি সিঁদুর নিয়ে যখন কিনা বলতে থাকে যে দেবী মা, আমি আপনার চোখের সামনে আমি আমার স্মৃতির সিঁদুর মুছে ফেলবো এবং আমি কোনো মতেই চাই না যে আমার কারণে আপনাদের মা ছেলের এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ফাটল সৃষ্টি হোক। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে এই তুই এখন ন্যাকা সাজছিস, তুই কি মনে করছিস যে তুই এই ভাজা মাছ উল্টে খেতে পারিস না? এই সমস্ত অভিনয় করে তুই কর্তা মায়ের এর মন জয় করে ফেলবি? শোন কুসুম, তুই কর্তা মায়ের যে বিশ্বাসে ধাক্কা দিয়েছিস না, তার পরবর্তীতে তুই তো দূরে থাক, আমিও কোনোদিনও কর্তা মায়ের চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস দেখাতে পারবো না এবং আমার তো ঘেন্না করছে, লজ্জা করছে তোকে আমার সন্তান বলে পরিচয় দিতে। এইরকম মেয়ে আমি জন্ম দিয়েছি যে মেয়ে কিনা নিজের বাবার সমস্ত মান সম্মান সমস্ত কিছু এক নিমিষে ধুলিসাৎ করে যে দিনের পর দিন তুই এই মালদা বসে এই সমস্ত ফষ্টি নষ্টি করে গিয়েছিস, তাও আবার মালিক পক্ষের ছেলের সঙ্গে। ছি 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 ছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে শঙ্কর কাকা থামো, দোহাই লাগে তোমার, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। এর মধ্যে কুসুমের কোনো রকম কোনো দোষ নেই, ও বেচারি তো সমস্ত অপমান সহ্য করে মুখ বুঝে মেনে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে এসেছিলো। তার পরবর্তীতে আমি বুঝতে পারি যে না, আমি যে দুটো চোখে ভালোবেসেছি সেই দুটো মানুষ, সেই দুটো চোখে মানুষটা আর কেউ না, সে আমাদের বাড়িতে উপস্থিত, সে হলো গিয়ে কুসুম। এবং সেই ভালোবাসার কারণে আমি এই মালদা ছুটে এসেছি এবং তার পরবর্তীতে যা কিছু ঘটেছে সেটা সম্পূর্ণরূপে আমরা পরিস্থিতির শিকার। আমাদের কোনো মতেই প্ল্যানে ছিল না যে আমরা এখানে সমস্ত লোকেদের অনুপস্থিতিতে বিয়ে করবো, কিন্তু এই পরিস্থিতির প্রেক্ষাপটে পড়ে আমি বাধ্য হয়েছি কুসুমের স্মৃতিতে সিঁদুর পড়াতে। তোমরা সেটা কেন মেনে নিতে পারছো না? ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে শঙ্কর বলতে থাকে যে দোহাই তোমার আয়ুষ বাবা, আমি আর তোমার মুখ দেখতে চাই না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার মেয়েকে এখান থেকে অনেকটা দূরে চলে যাব। দূরে চলে যাওয়ার কী আছে কুসুম, তুই মরে যা, তুই বরঞ্চ মরে যা, তোর জন্য এটাই সব থেকে বেশি বেটার হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা অপমান অসম্মান সহ্য করতে না পেরে আয়ুষ যখন কিনা কুসুমকে বলতে থাকে যে কুসুম তুমি একদম ভাববে না, একদম তুমি ভেঙে পড়বে না, আমরা প্রয়োজনে আলাদা ঘর বাঁধবো, আলাদা সংসার করবো, কিন্তু কোনো মতে আমি তোমার দায়িত্ব কর্তব্য থেকে পিছিয়ে যাব না এবং তোমাকে যখন একবার আমি বিয়ে করেছি তাহলে তুমি সম্পূর্ণরূপে আমার দায়িত্ব এবং আমি এই দায়িত্ব আমার জীবনে শেষ দিন পর্যন্ত পূরণ করার চেষ্টা করবো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে না চোরে সাহেব, না মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আমি কোনো মতেই সুখী হতে পারবো না কোনোদিনও, এবং সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমার এখন কী করার প্রয়োজন সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক সেই সময় কুসুম ছুটে গিয়ে যখন কিনা ঘরের দরজা লাগিয়ে দেয় এবং তার পর মুহূর্তে কুসুম যখন কিনা গলায় দড়ি দেয় আর চেষ্টা করে, ঠিক সেই সময় আয়ুষ ছুটে যায় এবং ঈশান ছুটে যায় এবং বলতে থাকে যে জাদুঘর কোনো মতেই এই সমস্ত অঘটন ঘটিও না, জাদুঘর তুমি আমার কথা বিশ্বাস করো, আমার ভাইদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না এরকম কোনো তোমার অপমান অসম্মান হোক, সেটা আমার ভাইদের কোনো মতে জানি, জাদুঘর এরকম অঘটন ঘটিও না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি কুসুম, কোনো মতে কোনো অঘটন ঘটিও না। তো কুসুম তুমি কেন মরবে বলো তো? তুমি যদি মরে যাও আজকে কিন্তু আমিও রীতিমতো আমার জীবন দিয়ে দিব, কিন্তু তার সত্ত্বেও কোনো মতেই তোমার কাছ থেকে আলাদা হওয়াটা আমি বেয়ার করতে পারবো না। কুসুম তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে হায় হায় রে, আজকে আমার নাতনি যা মরে যাবে রে শঙ্কর। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।